তানিয়া, মেয়েটা নাকি অনেক ডেঞ্জারাস। কেন কেন ডেঞ্জারাস? মেয়েটা নাকি উপকার করতে পছন্দ করে, কিন্তু উপকার করতে পছন্দ করা মানুষ ডেঞ্জারাস কেন হবে? গত পর্বটা এখানেই শেষ হয়েছিল। আজকে আমরা লিটু বৃত্তান্তের 3 নম্বর পর্বে উপস্থিত হয়েছি এবং আমরা দেখব উপকার করতে চাওয়া ডেঞ্জারাস কীভাবে হয়। যাই হোক, আমি তখনও বুঝতে পারলাম না, একটা মেয়ে যদি সবার উপকার করতে চায় সে সবচেয়ে ভালো হবে, সে ডেঞ্জারাস কেন হবে? তাই রতনকে জিজ্ঞাসা করলাম, উপকার করা তো ভালো, এটা ডেঞ্জারাস কেন হবে? রতন আমার দিকে তাকিয়ে বলল, মনে করো সে ঠিক করলো সে তোমার উপকার করবে, কিন্তু তোমার কোনো উপকারের দরকার নাই। তখন সে কি করবে জানো? কি করবে? তোমাকে ল্যাং মেরে ফেলে দিবে, তারপর তোমার ঠ্যাংটা ভেঙে দিবে। তখন তোমার উপকার করার একটা সুযোগ হবে, সে তোমাকে টাইনা টাইনা হাসপাতালে নিয়ে যাবে, চিকিৎসা করাবে, ওষুধ খাওয়াবে। এই জন্যে মনে হয় লোকে বলে কেউ হেল্প না চাইলে হেল্প করতে হয় না। যাই হোক, অফ টপিক। আমি কি বলবো ঠিক বুঝতে পারলাম না, অবাক হয়ে রতনের দিকে তাকিয়ে রইলাম। ঠিক তখন আরও কয়েকজন ঢুকছিল। রতন তাদের সম্পর্কেও বলতে শুরু করলো। মজার ব্যাপার হলো, রতনের কথা যদি সত্যি হয়, ক্লাসে একটাও স্বাভাবিক ছেলে মেয়ে নাই। হয় কারো মাথা খারাপ, নয়তো কারো উপর জিনের আছর, কেউ হয়তো বড় হয়ে সন্ত্রাসী হবে, কারো দাদা ডাকাতের সর্দার ছিল, কেউ ঘুমের মাঝে হাঁটে, কেউ স্বপ্ন দেখে ভবিষ্যৎ পর্যন্ত বলে দিতে পারে। এমনকি 2জন সম্পর্কে সে দাবি করলো তারা নাকি কাঁচা মাংস খায়। রতন আরও কিছু বলতো, ঠিক এইরকম সময় ঘন্টা পড়ে গেল এবং বাকিটা শুনতে পারলাম না। যেতটুকু শুনেছি তাতে মনে হচ্ছে রতন যা যা বলেছে তার অল্প একটুও যদি সত্যি হয়, তাহলে এই ক্লাসের ছেলেমেয়েদের মতো আজব ছেলেমেয়ে পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। অ্যাসেম্বলি শেষে যখন ক্লাসে ফিরে এসেছি, তখন মোটাসোটা একজন আপা ক্লাস নিতে এলেন। দেখে আমার ভালোই লাগলো, মোটাসোটা মানুষরা একটু হাসি খুশি হয়, আর হাসি খুশি একজন ক্লাস টিচার দিয়ে যদি দিনটা শুরু করা হয় তাহলে মনে হয় সারা ক্লাসটা ভালোই যাবে। আপা রেজিস্টার খাতা বের করে রোল কল শুরু করলেন। সবার শেষ রোলটা হলো রতনের। তার রোল নাম্বার ডাকা শেষ করার পর এক টুকরা কাগজ দেখে আমাদের দিকে তাকিয়ে বললেন, ম্যাম, নতুন একজন এই ক্লাসে ভর্তি হয়েছে, সে কি আছে এখানে? আমি উঠে দাঁড়ালাম। আপা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর মাথা নেড়ে বললেন, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি একজন শান্তশিষ্ট ভালো মানুষ। আসলে তুমি মানুষটা কীরকম? এই প্রশ্নের উত্তর ঠিক কী দেওয়া উচিত আমি ঠিক বুঝতে পারলাম না, তাই একটু মাথা চুলকালাম। আপা বললেন, তোমার নামে কোনো পুলিশ কেস আছে? কখনো অ্যারেস্ট হয়েছো, জেল খেটেছো? আমি দাঁত বের করে হাসলাম এবং বললাম, না না আপা। তাহলে তোমাকে আগের স্কুল থেকে টিসি দিয়ে কেন বিদায় করে দিল? আমি আবার একটু হাসার চেষ্টা করে বললাম, আসলে আব্বু বদলি হয়ে এখানে এসেছে তো সেই জন্য। আচ্ছা। আপা এমন একটা ভাব করলেন যেন তার খুব একটা দুশ্চিন্তা দূর হলো। তার মানে তোমার নামে কোনো পুলিশ ওয়ারেন্ট নাই, কোনো সিরিয়াস ক্রাইমও নাই, পুলিশ তোমাকে খোঁজাখুঁজিও করছে না, তাই তো? না আপা। গুড গুড, তাহলেই হবে। আপা এবার পুরা ক্লাসের দিকে তাকালো, তারপর বলল, কিরে হবে না? চশমা পরা ফার্স্ট বয় সাদিব বলল, আপা এখন এই নতুন ছেলেটার ধারণা হবে আমাদের ক্লাসটাই বুঝি এরকম, সবাইকে বুঝি পুলিশ খোঁজাখুঁজি করে। তাহলে সেটা কি খুব ভুল হবে? আপা খুব গম্ভীর হওয়ার ভান করে বললেন, আমি যখন তোমাদের ক্লাস টিচার হয়েছি তখন সবাই আমাকে সাবধান করে এবং বলে তোমরা নাকি খুব ডেঞ্জারাস। আমরা ভালোভাবে ডেঞ্জারাস আপা, ভালোভাবে। ঠিক আছে, দেখা যাবে সেটা। আপা এবারে আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে রোল নাম্বার 53, তোমাকে আমরা কী বলে ডাকবো? লিটু। আমার ভালো নাম হচ্ছে, বাদ দাও, ভালো নাম খাতাতেই থাকুক, লিটুই ভালো। খুব ভালোভাবে পড়াশোনাও যদি করো তাহলে তোমার নামটাকে প্রমোশন দিয়ে দিব। তখন তোমার নাম কী হবে বলো তো? লিটু হবে না, লি1 হবে, বুঝছো? ক্লাসের সবাই হিহি করে হেসে উঠল। আর একজন বলল, আপা যদিও পড়াশোনা না করে তখন? তখন আর কি, নামের ডিমোশন হবে, লিটু হয়ে যাবে লি3, নয়তো লি4, কে জানে, হয়ে যেতে পারে লি25। ক্লাসের সবাই আবার হিহি করে হাসতে থাকে। আমি ঠিক যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই হয়েছে। এই আপা আসলে হাসি খুশি। আপা আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে লিটু, ওয়েলকাম টু আওয়ার স্কুল। তোমার কি এই স্কুলের ছেলেমেয়েদের জন্য কিছু বলার আছে? আমি জোরে জোরে মাথা নাড়লাম, না আপা নাই। আপা তখন ক্লাসের ছেলেমেয়েদের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তোমাদের কি কারো লিটুকে কিছু বলার আছে?
সবাই মাথা নেড়ে জানালো যে তাদেরও বলার কিছু নেই। শুধু মাধুরী নামের একটা মেয়ে হাত তুলল, তারপর বলল, আছে আপা, আমার কিছু বলার আছে। ঠিক আছে বলো। মাধুরী আমার দিকে তাকিয়ে বলল, গাছদের অনেক বয়স বেশি, সেই জন্য কি তুমি গাছদেরকে চাচা বলে ডাকো? মাধুরীর কথা শুনে আমি এত অবাক হলাম যে বলার মতো না। জিজ্ঞাসা করলাম, এটা তোমাকে কে বলেছে? কেন, রতন বলেছে? তার মানে রতন হচ্ছে এক নম্বরের মিচকে শয়তান। সে যেরকম অন্য সবার সম্পর্কে আজগুবি আজগুবি কথা আমাকে বলে, ঠিক সেরকম আমার সম্পর্কে আজগুবি কথা অন্যদের বলেছে। আমি রতনের দিকে তাকালাম। সে অদ্ভুতভাবে মুখের মধ্যে একটা উদাস উদাস ভাব করে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। আমি ঠিক কী উত্তর দিব বুঝতে পারলাম না। বললাম, না মানে আসলে হয়েছিল কি। মাধুরী বলল, তার মানে তুমি আসলেই বলেছো? এবং তার সাথে সাথে অন্য সবাই হাসা শুরু করলো। একজন ছেলে আমার দিকে তাকিয়ে বলল, তার মানে তুমি গাছের ভাতিজা? আমার মনে হলো রতনের ঘাটটা ধরে মোটকে দিই। সামনে আপা না থাকলে নিশ্চয়ই তাই করতাম। মাধুরী মুখটা গম্ভীর করে বলল, তুমি গাছদের চাচা কেন বলো? খালা বা চাচি কেন ডাকো না? ক্লাসের সবাই আবার হি হি করে হেসে উঠল। আমি পড়লাম মহা বিপদে। প্রথম দিন ক্লাসে এসে এমন অপমান। এখনই যদি কিছু না করা যায় সবাই আমাকে গাছের ভাতিজা বলে ডাকবে। উফ, কি একটা সর্বনাশের ব্যাপার ভাই। কিছু একটা করতেই হবে। তাই আমি শেষ চেষ্টা করলাম। বললাম, আসলে আমি গাছদের চাচা ডাকি কি না সেটা অন্য একটা জিনিসের উপর নির্ভর করে। কোন জিনিসের ওপর? তোমার চোখের ওপর। ক্লাসের সব ছেলেমেয়ে এইবার কৌতূহলী হয়ে আমার দিকে তাকায়। একবার মাধুরীর দিকে তাকায়। মাধুরী কেমন যেন অবাক হয়ে বলল, আমার চোখের ওপর? হ্যাঁ, তোমার চোখের ওপর। রতন বলেছে তোমার চোখের মণি নাকি বিড়ালের মতো লম্বা, আর তোমারটা যদি সত্যি হয় তাহলে আমারটাও সত্যি। মাধুরী লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, কি, এটা রতন বলেছে? রতন খামচি দিয়ে আমার হাতের শার্টটা ধরে টানতে শুরু করে। আমি বেশ জোরেই হাতটা ছুটিয়ে নিই, তারপর থামি নামি বলতেই থাকি। আরও বলেছে, বলেছে তুমি আসলে একটা পরী, মানুষের বেশ ধরে ক্লাস করতে আসো। তোমাদের পরীদের দেশে কি ভালো স্কুল নেই? ক্লাসের সবাই আবার হেসে গড়াগড়ি খেতে শুরু করে। আপা কিছুক্ষণ হাসি চাপিয়ে রাখার প্রবল চেষ্টা করেও শেষে নিজেও হাসতে শুরু করলেন। শুধু মাধুরী চোখ কটপট করে রতনের দিকে তাকিয়ে থাকে। আর ক্লাসে কি হচ্ছে কিছুই টের পাচ্ছে না এরকম একটা ভান করে রতন উদাস উদাস মুখ করে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। ক্লাসে হাসি একটু কমে আসার পর মাধুরী বলে, আপা, আপনাকে এর একটা বিচার করতেই হবে। এই রতন কেমন ফাজিল দেখেছেন? ক্লাসে একটা গুঞ্জন শুরু হলো এবং আরেকজন দাঁড়িয়ে বলল, আপা, এই রত্না আমার নামে কি বলেছে জানেন? কি বলেছে আবার? বলেছে আমি নাকি কাঁচা মাংস খাই। ও মা, খায়ও নাকি তুমি? না না আপা, আমি খাই না। ফুটবল খেলা যখন দেখছিলাম তখন গলায় একটা মশা ঢুকে গেল, আমি ইচ্ছে করে খাইনি। ক্লাসের সবাই আবার হু হু করে হাসতে শুরু করে। হাসি একটু কমে আসার পর ছেলেটা বলে, প্রথমে রত্না সবাইকে বলে বেড়াতে লাগলো আমি মশা ধরে ধরে খাই। তারপর বলতে লাগলো আমি ঘাস ফড়িং ধরে ধরে খাই। তারপর সে বলে আমি নাকি ব্যাঙ ধরে খাই। এই এখন কয়েকদিন থেকে বলছে আমি কাঁচা মাংস খাই। আরও কয়েকজন একসাথে কথা বলতে শুরু করে এবং আমি আবিষ্কার করলাম রতন আমাকে যে কথাগুলো বলেছে সেটা সে অন্যদেরও বলেছে। আপা এতক্ষণ হাসছিলেন, এবারে চেষ্টা করলেন একটু গম্ভীর হওয়ার। তারপর বললেন, রতন। রতন উঠে দাঁড়ালো। আপা বললেন, এখানে আসো, ক্লাসের সামনে। রতন চোখে মুখে খুব একটা করুণ ভাব ফুটে দাঁড়িয়ে রইল। আপা আবার বললেন, কি হলো, আসছো না যে? রতন তখন হেঁটে হেঁটে সামনে দিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। আপা বললেন, তুমি এখন বলো, তোমার আর কি বলার আছে? তুমি কেন তোমার বন্ধুদের সম্পর্কে বানিয়ে বানিয়ে কথা বলো? রতন বলল, আপা, আমি বানিয়ে বানিয়ে বলি না। তাহলে তুমি কেন বলেছো মাধুরী পড়ি? আপা, মাধুরী একদিন গান গিয়েছিল, সেটা শুনে মজিদ স্যার বলেছেন মাধুরীর গলা নাকি কিন্নরি কণ্ঠ। কিন্নরি মানে আমি ভেবেছিলাম কেন্ন, কিন্তু সাদীপ বলেছে কেন্ন না, পড়ি, না হয় দেবী, সেই জন্য বলেছি ও পড়ি। মাধুরী হুঙ্কার দিয়ে বলল, আর আমার চোখ বিড়ালের মতো? পরীর চোখ মানুষের মতো নাও হতে পারে। রতন মাধুরীর দিকে তাকিয়ে বলল,
আর বিড়ালের মতো না, এটা তুই কেমন করে জানিস? তুই দেখেছিস কখনো পরি? মাধুরী হুঙ্কার দিয়ে বলল, তো তুই দেখেছিস? রতন মাথা নাড়ল, বলল, হ্যাঁ দেখেছি। মাধুরী আপার দিকে তাকিয়ে বলল, আপা দেখেছেন কত বড় মিথ্যুক? আপা হাত তুলে বলল, আরে দাঁড়াও দাঁড়াও, আগেই এরকম দোষ দেওয়া ঠিক না, আমি একটু দেখি। তারপর আপা রতনের দিকে তাকালেন। আর এই ছেলে লিটু, সে গাছকে চাচা ডাকে, সে ব্যাপারটা? এইটা আমি মিথ্যা বলি নাই। রতন আপার দিকে তাকিয়ে বলে, সে নিজে আমারে বলেছে গাছদের এত বয়স বেশি, তাই তাদেরকে ভাই নয় চাচা ডাকা উচিত। রতন আমার দিকে তাকিয়ে বলল, বলো নাই? আমি বললাম, আরে সেটা তো তোমাকে ঠাট্টা করে বলেছি, তুমি তখন মোটকু মিয়াকে ডাকাডাকি করছিল, তোমার মোটকু মিয়া উত্তর দিচ্ছিল না। আপা অবাক হয়ে বললেন, এই মোটকু মিয়াটা আবার কে? রতন চুপ করে রইল। তাই আমিই বললাম, আপা একটা গাছ, ওই গাছে ভোতা সুন্দরী বসে থাকে। ভোতা সুন্দরী? সেটা আবার কে? টোগা সন্ত্রাসীর ইয়ে মানে, ইয়ে মানে কি এ? সেটা বলা উচিত হবে কিনা আমি ঠিক বুঝতে পারলাম না, একটু ইতস্তত করে বলেই ফেললাম, টোগা সন্ত্রাসীর গার্লফ্রেন্ড আপা। আপা চোখ বড় বড় করে বলল, টোগা সন্ত্রাসী কি বলছো? আপা একটা বানর। এই নামগুলি কোথা থেকে এসেছে? রতন চুপ করে রইল এবং তাই আমাকেই বলতে হলো। রতন দিয়েছে আপা। আপা এবার তার 2 হাত দিয়ে মাথাটা চেপে ধরলেন, তারপর বললেন, উফ থামো, ব্যাস অনেক হয়েছে ভাই। গাছের নাম মোটকু মিয়া, সেই গাছে বসে থাকে ভোদা সুন্দরী, টোকা সন্ত্রাসী। আমার ছাত্রীরা কাঁচা মাংস খায়, ছাত্রীরা পড়ি, তাদের চোখ বিড়ালের মতো, যে নতুন এসেছে সেই গাছেদের ভাতিজা। ওই সব কিছু হয়েছে একটা মাত্র মানুষের জন্য, সেই মানুষটা রতন। হ্যাঁ এখন তোরা বল, রতনকে কি করব? ক্লাসে একটা হইচই শুরু হয়ে গেল। কেউ বলল ছাদে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়া হোক, কেউ কেউ বলল বাঁশকে ভরে বুন্ডুরিতে পাঠিয়ে দেওয়া হোক, কেউ কেউ বলল শিকল দিয়ে বেঁধে রাখা হোক, কেউ বলল মুখটা টেপ দিয়ে বন্ধ করে দেওয়া হোক। তখন আপা আবার হাত তুলে সবাইকে থামালেন, বললেন, ঠিক আছে ঠিক আছে, সবার কথা তো একসাথে শোনা যাবে না, নিয়ম মতো শোনা যাক। প্রথমে জিজ্ঞাসা করি, রতনকে শাস্তি দেওয়ার পক্ষে কে কে? ক্লাসের সবাই হাত তুলল। মাধুরী এবং আরও কয়েকজন 2 হাত তুলে রাখলো। এবারে আপা বললেন, আচ্ছা ঠিক আছে থাম তোরা, এবার বল রতনের পক্ষে কয়জন? সবাই হাত নামিয়ে ফেলল। ক্লাসের সবাই মনে হয় জানে যে তানিয়ার মায়া একটু বেশি, তাই সে যেন আবার রতনের পক্ষে হাত তুলে ফেলতে না পারে, সেই জন্য তার 2টা হাত 2 পাশ থেকে 2জন ধরে রাখলো। আপা বললেন, রতনের পক্ষে কেউ নেই? আপার কথা শুনে সবাই আনন্দের মতো একটা শব্দ করলো। আপা বললেন, বিচারের রায় দেওয়ার আগে আত্মপক্ষ সমর্থনের জন্য সবাইকে একটা সুযোগ দেওয়া উচিত। আপা রতনের দিকে তাকালেন, তারপর বললেন, রতন তোমার কি কিছু বলার আছে? না আপা, মানে বলছিলাম কি, আসলে তার মানে তোমার কিছু বলার নাই, সবাই তোমার বিপক্ষে, এখানে যারা আছে কেউ তোমার পক্ষে নাই। আপা একটু থামলেন, তারপর বললেন, তবে রতনের চোখটা একটু বড় বড় হয়ে গেল। তারপর সে আপার দিকে তাকালো। আপা বললেন, এখানে হাজির নাই এরকম একজন মানুষ তোমার পক্ষে আছে। সবাই অবাক হয়ে আপার দিকে তাকায়। মাধুরী জিজ্ঞাসা করে, কে আপা? মানুষটাকে তোমরা নিশ্চয়ই চেনো, তার নাম হচ্ছে আইনস্টাইন। সবাই অবিশ্বাসের মতো শব্দ করল। সাদিব বলল, আইনস্টাইন আমাদের রতনের পক্ষে? হুম। আপা মুখটা গম্ভীর করে বললেন, আইনস্টাইন বলেছেন, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ, অর্থাৎ জ্ঞান থেকে কল্পনা বড়। কল্পনা করতে পারা একজন মানুষের অনেক বড় গুণ, আর আমাদের রতন সেটা পারে। যেহেতু আইনস্টাইন আমাদের রতনের জন্য ওকালতি করে গেছেন, তবে তাকে মাফ করে দেওয়া যেতেই পারে। আশারই বেকসুর খালাস। ক্লাসের সবাই একটা আশাভঙ্গের মতো শব্দ করলো। সাদিব বলল, আপা আইনস্টাইন অন্য ইমাজিনেশনের কথা বলেছেন, ভালো ভালো ইমাজিনেশন, ফিচলামি টাইপের ইমাজিনেশন না। আপা বললেন, ইমাজিনেশন হচ্ছে ইমাজিনেশন। রতন ফিসলামি দিয়ে শুরু করেছে, তারপর আস্তে আস্তে আসল ইমাজিনেশনে যাবে, তাই না রতন? রতন খুব গম্ভীর হয়ে মাথা নাড়ল। তার ভাব দেখে মনে হলো সে নিজে আইনস্টাইন হয়ে গেছে। সে গম্ভীরভাবে হেঁটে আমার পাশে এসে গলা নামিয়ে বলল, কি লাভ হলো কিছু? কিসের কথা বলছো? এই যে আমার বিরুদ্ধে নালিশ করলা। আমি মোটেও নালিশ করিনি, যেটা হয়েছে সেটাই বলেছি। ওই একই কথা? মোটেও একই কথা না। রতন কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, এই শোনো, আইনস্টাইন মানুষটার বাড়ি কোথায় জানো?
আইনস্টাইন অনেক আগেই মারা গেছে রতন। মারা গেছেন? আহারে, ভালো মানুষ ছিল। আমি দেখলাম রতনের মনটা খারাপ হয়ে গেল। এতদিন পর একজন মানুষকে পেয়েছে যে কিনা তার পক্ষে ছিল, সে মানুষটাকে দেখার আগেই সে মরে গেল। তার তো মন খারাপ হতেই পারে। পরের ক্লাসে ফর্সা মতন একটা স্যার এসে ঢুকলেন। রতন গলা নামিয়ে আবার আমাকে বলল, এই সাবধান। কেন, আবার কি হলো? এই স্যার কিন্তু মানুষ না। স্যার তাহলে কি? রাক্ষস। রাক্ষস? হ্যাঁ, স্যার একজন একজন করে ধরে, তারপর কচমচ করে কামড় দিয়ে খেয়ে ফেলে। আমি এতক্ষণে বুঝে গেছি রতনের কথা বলার স্টাইলটা এরকম, তাই বেশি অবাক হলাম না। স্যার ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ড মুছে কয়েকটা অঙ্ক লিখলেন, তারপর বললেন, এগুলো লেখ, তারপর মুখস্থ কর। আমি রতনকে জিজ্ঞাসা করলাম, মুখস্থ করবো মানে? হ্যাঁ, মুখস্থ করতে হবে। অঙ্ক আবার মুখস্থ করে কিভাবে? রতন আমার দিকে একটু অবাক হয়ে তাকালো, মুখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো এইসব নিয়ে তো প্রশ্ন করার কথা না, তাহলে আমি প্রশ্ন কেন করছি? এই স্যারের ক্লাসে নিশ্চয়ই সকলেই মুখস্থ করে। আমি খানিকক্ষণ উসকুস করে ভাবলাম স্যারকে জিজ্ঞাসা করি। তারপর হাতটা তুলেই ফেললাম এবং বললাম, স্যার। স্যার আমার কথা শুনে এত অবাক হলেন যে বলার মতো না। চোখ বড় বড় করে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপরে একটু বললেন, কী হয়েছে? স্যার আমি ঠিক বুঝতে পারছি না। স্যার জিজ্ঞাসা করলেন, তুই কে? স্যার আমি নতুন ভর্তি হয়েছি, আমার নাম স্যার। আমি তোর নাম জানতে চেয়েছি? আমি থতমত খেয়ে গেলাম। স্যার বললেন, আমি ব্ল্যাকবোর্ডে অঙ্ক লিখে দিব, তুই খাতা তুলে মুখস্থ করবি, বুঝলি? ক্লাসে একটা কোনো কথা হবে না আর। অঙ্ক মানুষ কিভাবে মুখস্থ করে আমি জিজ্ঞাসা করব ভাবছিলাম, কিন্তু আমার আর সাহস হলো না। স্যার বললেন, তুই নতুন এসেছিস তাই ছেড়ে দিলাম, আর কোনোদিন যদি বেয়াদবি করিস চাপকে সিধা করে দিব। আমি একদম হতভাগ হয়ে স্যারের দিকে তাকিয়ে রইলাম। স্যার বললেন, ঠিক আছে বস। আমি বসে গেলাম। রতন ফিসফিস করে বলল, এখন বুঝেছো কেন এই স্যার রাক্ষস স্যার? আমি মাথা নাড়লাম, বুঝেছি। রাক্ষস স্যার হুঙ্কার দিলেন, কে কথা বলে রে? চাপকে সিধা করে দেবো কিন্তু। লিটুর স্কুলে এরপর কি হয়, এই সকল বৃত্তান্ত লিটু বৃত্তান্তের পরবর্তী পর্বে জানা যাবে। আজ এই পর্যন্তই, বিদায়।